নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দ রচিত একটি ছোট গল্প, অভিশাপ। মুন্সী রামসেবক ভুরু কুঁচকে ঘর থেকে বেরোতে বেরোতে বললেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মরাও ভালো। সচরাচর এরকম যত নিমন্ত্রণ মৃত্যুকে পাঠানো হয়, মৃত্যু যদি সেই সবই গ্রহণ করত, তাহলে সংসার বোধহয় এতদিনে উজাড় হয়ে যেত। চাঁদপুর গ্রামের এক অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন মুন্সী রামসেবক। বড়লোকদের সব রকম গুণই তার মধ্যে ছিল। মানব চরিত্রের দুর্বলতাগুলি ছিল তার জীবনের অবলম্বন। প্রতিদিন মুন্সেফ কোর্টের হাতায় একটা নিম গাছের নিচে একটা ভাঙা চৌকির উপর বস্তাখানেক কাগজ নিয়ে তাকে বসে থাকতে দেখা যেত। কেউ কোনোদিন তাকে কোনো এজলাসে দাঁড়িয়ে সওয়াল কিংবা কোনো মামলার তদারকি করতে দেখেনি। তবু সবাই তাকে মুক্তার সাহেব বলেই ডাকত। ঝড় হোক, বাদল হোক, শিলাবৃষ্টি হোক, ও জায়গা থেকে মুক্তার সাহেব নড়ে বসতেন না। যখন তিনি কাছাড়ের দিকে রওনা দিতেন, তখন গ্রামের লোক দলে দলে তার পিছু নিত। চারদিক থেকে যেন তার উপর বিশ্বাস ও ভালোবাসা বর্ষিত হতো। সবাই জানত তার জিহ্বায় সরস্বতীর অধিষ্ঠান। একে ওকালতি বা মুক্তারি যাই বলা হোক না কেন, আসলে এসব ছিল কুলমর্যাদার ব্যাপার। আর খুব একটা হতো না। রূপোর টাকার কথা তো বললামই না। সময় সময় তামার মুদ্রাও নির্ভয়ে তার কাছে আসতে 3 বার হোঁচট খেত। মুন্সিজির আইনের জ্ঞান সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না। তবে কোনো ডিগ্রি না থাকায় তার অসুবিধা ছিল। তা যাই হোক, তার পেশা ছিল কেবলমাত্র প্রতিষ্ঠার জন্যে। আসলে তার জীবিকার মুখ্য অবলম্বন ছিলেন আশেপাশের বিধবারা, যাদের খাওয়া পড়ার কোনো অভাব না থাকলেও দেখাশোনার লোকের অভাব ছিল। আর ছিলেন সোজা সরল ধনী বৃদ্ধারা, যারা তাকে বিশ্বাস করতেন। বিধবারা তাদের টাকা তার কাছে জমা রাখতেন। বৃদ্ধরা কর্তব্যহীন সন্তানের ভয়ে তাদের ধন তার হাতে সঁপে দিতেন। তবে টাকা একবার তার হাতে গেলে আবার বেরিয়ে আসার কথা ভুলে যেত। প্রয়োজনে মুন্সিজিও সময় সময় টাকা ধার করতেন। তা ধার না করে কেই বা চলতে পারে। সন্ধ্যায় শোধ করে দেবেন বলে টাকা নিতেন, কিন্তু সেই সন্ধ্যা আর ফিরে আসতো না। মোট কথা, ধার শোধ করে দেওয়া মুন্সিজি শেখেননি। এই রকমই ছিল তার কুলপ্রথা। এইসব ঝামেলা প্রায়শই মুন্সিজির সুখ শান্তিতে বিঘ্ন ঘটাত। আইন কিংবা আদালতের ভয় তিনি করতেন না। আইন সংক্রান্ত ব্যাপারে তার মোকাবিলা করা আর জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা ছিল একই ব্যাপার। তবে যদি কোনো দুষ্টু লোক তার সঙ্গে লাগতে চাইতো, তার সততার সন্দেহ প্রকাশ করত, কিংবা মুখের উপর দুটো কথা শুনিয়ে দিতে বদ্ধপরিকর হতো, তাহলে মুন্সিজির প্রাণে বড়ই আঘাত লাগত। তবে এ জাতীয় দুর্ঘটনা প্রায় লেগে থাকত। সব জায়গাতেই এমন লোক দেখা যায়, যারা অন্যকে ছোট করতে পারলে নিজেরা আনন্দ পায়। এই রকম লোকের উস্কানিতেই কখনো কখনো ছোট লোকও মুন্সিজির সঙ্গে ঝগড়ায় লেগে পড়ত। নয়তো এক আনাজওয়ালির এত সাহস কী করে হবে যে সে বাড়ি এসে মুন্সিজির মুখের উপর কথা শুনিয়ে যায়? মুন্সিজি ছিল তার পুরনো খদ্দের। বছরের পর বছর তার থেকে তরকারি কিনছেন। দাম না দিলেও আনাজওয়ালিকে খুশি রাখতে আর দেরিই হোক
কিংবা তাড়াতাড়ি হোক দাম সে পেত। তবু ওই মুখ আলগা আনাজওয়ালি 2 বছরেই ঘাবড়ে গেল। কটা মাত্র পয়সার জন্যে কিনা প্রতিষ্ঠিত ভদ্রলোককে অপমান করে বসল। বীতসিদ্ধ হয়ে মুন্সিজি যদি মৃত্যুকে আহ্বান জানাতে বদ্ধপরিকর হন, তাহলে তাকে দোষ দেয়া যায় না। এই গ্রামেই মুঙ্গা নামে এক বিধবা ব্রাহ্মণী বাস করত। তার স্বামী বর্মা মুলুকে পন্টলে হাবিলদারের কাজ করত, আর সেখানেই তার মৃত্যু হয়। তার ভালো কাজের স্বীকৃতি হিসাবে সরকারের তরফে মুঙ্গাকে 500 টাকা দেয়া হয়। বিধবা মানুষ, তারপর আবার দিনকাল খারাপ। বেচারি সব টাকাটাই মুন্সি রামসেবকের কাছে গচ্ছিত রেখে দিল। মাসে মাসে কিছু চেয়ে নিয়ে খরচ চালাতো। মুন্সিজির এই কর্তব্য বেশ কয়েক বছর নিষ্ঠার সঙ্গে পালন করলেন। কিন্তু বৃদ্ধ হওয়া সত্ত্বেও যখন মুঙ্গা মরল না, তখন মুন্সিজির চিন্তা হলো, তাহলে কি স্বর্গযাত্রার জন্যে এই টাকার অন্তত অর্ধেকটা মুঙ্গা রেখে যাবে না? একদিন তাই তিনি মুঙ্গাকে জিজ্ঞাসা করলেন, মুঙ্গা, তুমি কি মরবে না? সোজাসুজি বলে দাও, তাহলে আমি আবার মরার ফিকির করি। সেই দিন মুঙ্গার চোখ খুলল, তার ঘাম ছুটে গেল। সে বলল, আমার হিসাব সব বুঝিয়ে দাও। হিসাবের চিটা তৈরি করাই ছিল। জমার ঘর একেবারে শূন্য। মুঙ্গা খুব শক্ত করে মুন্সিজির হাত ধরে বলল, আমার 250 টাকা এখনো তোমার কাছে আছে, 1 পয়সাও আমি ছাড়ব না। কিন্তু অসহায়ের ক্রোধ হলো পটকার আওয়াজের মতো। বাচ্চারা ভয় পায় বটে, তবে আসলে কিছুই হয় না। আদালতে যাবার মতো জোর তার ছিল না, কারণ না ছিল ভালো পড়াশোনা, না ছিল হিসাব কিতাব। হ্যাঁ, তবে পঞ্চায়েতের কাছ থেকে কিছু আশা ছিল। পঞ্চায়েত বসল, কয়েকটা গ্রামের লোক একত্রিত হলো। মুন্সিজি তার উদ্দেশ্য সম্পর্কে সজাগ ছিলেন। সবাই দাঁড়িয়ে পঞ্চায়েতকে উদ্দেশ্য করে বললেন, ভাই সব, আপনারা সকলেই সত্যপরায়ণ সম্মানিত মানুষ। আমি আপনাদের সকলেরই দাসানুদাস। আমি আপনাদের সকলের উদারতা, কৃপা, দয়া ও ভালোবাসায় সব সময় কৃতজ্ঞ। আপনারা কি এটাই মনে করেন আমি অনাথা বিধবা মহিলার টাকা খেয়ে ফেলেছি? পঞ্চায়েতে একস্বরে উত্তর দিলেন, না না, আপনার দ্বারা এ কাজ সম্ভবই না। রামসেবক বললেন, যদি আপনাদের সকলের এই সিদ্ধান্ত হয় আমি টাকা খেয়ে ফেলেছি, তাহলে আমার ডুবে মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি ধনবান নই, কিংবা উদারতা দেখাবার মতো ঔদ্ধত্যও আমার নেই। তবে নিজের কলমের জোরে, আপনাদের সকলের দয়ায় আমি কারো মুখাপেক্ষী নই। তা আমি কি এমনই অপদার্থ হয়ে গেলাম যে এক অনাথার টাকা গায়েব করে দেব? পঞ্চায়েতে একস্বরে সবাই বলল, না না না, আপনার দ্বারা এটা সম্ভব না। মুখ দেখে লোক চেনা যায়। পঞ্চায়েত মুন্সিজিকে ছেড়ে দিয়ে সভা শেষ করে উঠে গেল। মুঙ্গা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, আচ্ছা, এখানে কিছু হলো না, ঠিক আছে, ওখানে কোথায় যাবে? এখন আর মুঙ্গা দুঃখের কথা শোনার জন্যে বা সাহায্য করার কেউ রইলে না। দারিদ্র্যের জন্যে যেসব কষ্ট সইতে হয় তার সবই তাকে সইতে হলো। তার স্বাস্থ্য ভালো ছিল, চাইলেই পরিশ্রম করতে পারত। কিন্তু যেদিন পঞ্চায়েতে সভা হয়ে গেল, সেদিন থেকে সে কোনো কাজ না করার প্রতিজ্ঞা গ্রহণ করল।
এখন থেকে সে দিনরাত শুধু টাকা টাকাই করতে থাকলো। উঠতে বসতে ঘুমিয়ে জেগে তার একটাই কাজ হলো মুন্সি রামসেবকের মঙ্গল কামনা। তার কুঁড়ে ঘরের দরজায় বসে দিন রাত শুধু অন্তরে সে আশীর্বাদ করতে থাকলো। প্রায়শই তার আশীর্বাদ এমন কাব্যময়তার পরিচয় পাওয়া যেত, সে এমন উপমা ব্যবহার করত যে তা শুনে লোকে আশ্চর্য হয়ে যেত। ধীরে ধীরে মুঙ্গা পাগল হয়ে গেল। খালি মাথা, খালি গা, হাতে একটা কুড়ুল নিয়ে নির্জন স্থানে সে গিয়ে বসে থাকত। কুঁড়ে ঘরের জায়গায় এখন তাকে শ্মশানে, নদীর পাড়ে, পোড়ো বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যেত। বিবস্ত্র চুল, লাল চোখ, উন্মাদের মতো চেহারা, হাত পা তার এরূপ যে লোকে তাকে দেখে ভয় পেতে লাগলো। কেউ আর এখন তাকে উত্ত্যক্ত করতো না। কখনো সে যদি গ্রামে এসে হাজির হতো তাহলে মেয়েরা বাড়ির দরজা বন্ধ করে দিত, পুরুষরা তাকে পাশ কাটিয়ে চলে যেত, আর বাচ্চারা চিৎকার করে পালাতো। ছেলে ছোকরাদের মধ্যে একমাত্র যে পালাতো না সে হলো মুন্সি রামসেবকের সুপুত্র রামগুলাম। পিতার চরিত্রের সমস্ত অপূর্ণতা পুত্রে এসে পূর্ণতা লাভ করেছিল। এর মারের চোটে গ্রামের ছেলেদের নাকালের এক শেষ হতো। গ্রামের অন্ধ খোড়া মানুষ এর চেহারা দেখলেই বিরক্ত হতো। গালিগালাজ শুনে এর এত আনন্দ হতো যে শ্বশুর গিয়ামুখী জামাইয়েরও তা হয় না। সে মুঙ্গার পিছনে তালি বাজাতে বাজাতে যেত তার কুকুরটাকে সঙ্গে নিয়ে। যতক্ষণ সে বেচারি বিরক্ত হয়ে গ্রামের বাইরে চলে যেত না ততক্ষণ সে তাড়া করে বেড়াতো। টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি সব হারিয়ে মুঙ্গার উপাধি জুটল পাগল। আর সে সত্যি এখন উন্মাদ। একা একা বসে ঘন্টার পর ঘন্টা সে নিজে নিজেই কথা বলতো, আর তাতে মুন্সি রামসেবকের মাংস, হাড়, চামড়া, চোখ, কলিজা ইত্যাদি খাবার, পিষবার, কুটি কুটি করবার এবং ছিঁড়ে ফেলবার উৎকট বাসনা প্রকট হতো। আর সেই সব ইচ্ছা প্রকাশের শেষ সীমায় পৌঁছাতো তখন সে রামসেবকের বাড়ির দিকে মুখ করে বসে বুকের রক্ত জমানের মতো করে হাঁক পাতত, তোর রক্ত খাবো। প্রায় প্রতি রাতে অন্ধকারে এই চিৎকার শুনে মেয়েরা আঁতকে উঠত। তবে এই চিৎকার থেকে আরও মারাত্মক ছিল তার অট্টহাসি। মুন্সিজির রক্তপান করার কল্পিত আনন্দে সে অট্টহাসি হাসত। এই অট্টহাসিতে এমন একটা আসরিক উন্মাদনা, এমন একটা পাশবিক উগ্রতা থাকতো যে তা শুনে রাতে লোকের রক্ত হিম হয়ে যেত। মনে হতো যেন অসংখ্য প্যাঁচা একসঙ্গে হাসছে। মুন্সি রামসেবক ছিলেন খুব সাহসী ও বুকের পাটাওয়ালা মানুষ। দেওয়ানি, ফৌজদারি কিছুই তার ভয় ছিল না। দেওয়ানি, ফৌজদারি কিছুরই ভয় তার ছিল না। তবে মুঙ্গার এই পিলে চমকানো চিৎকার শুনে তিনিও ভয় পেতেন। মনুষ্য রচিত আইনকে আমরা ভয় না করতে পারি, কিন্তু ঈশ্বরীয় কানুনের প্রতি সকলের মনের আপনা হইতে একটা ভয় থাকে। মুঙ্গার ভয়ঙ্কর নৈশবিহার রামসেবকের মনেও সময় সময় ওই রকম ভয় উৎপন্ন করত, এবং তার চেয়েও বেশি করত তার স্ত্রীর মনে। তার স্ত্রী ছিল খুব চতুর। সে মুন্সিজিকে এই সমস্ত ব্যাপারে সর্বদাই পরামর্শ দিত। যারা বলতেন মুন্সিজির জিব্রাগ্যে সরস্বতীর অধিষ্ঠান তারা ভুল করতেন। আসলে এই গুণের অধিকারিণী ছিলেন তার স্ত্রী। মুন্সিজি লেখায় যেমন দর ছিলেন, তার স্ত্রী ছিলেন কথায়। আর এই দুই স্ত্রী পুরুষের মধ্যে প্রায়শই তাদের অসহায়তা নিয়ে কি করা যায় তার আলোচনা হতো। গভীর রাত,
প্রতিদিনের নিয়ম অনুসারে মুন্সিজি নিজের চিন্তা দূর করবার জন্যে কয়েক ঢোক মদ গলাধঃকরণ করে শুয়ে পড়েছিলেন। হঠাৎ মুঙ্গা একেবারে তার দরজায় এসে হাঁক দিলেন, তার রক্ত খাবো বলে অট্টহাসি হেসে উঠল। মুন্সিজি এই ভয়ঙ্কর হাসির লহর শুনে আঁতকে উঠলেন। ভয়ে তার পা থরথর করে কাঁপতে লাগলো, বুক ডিপ ডিপ করতে লাগলো। মনে মনে সাহস সঞ্চয় করে দরজা খুলে স্ত্রী নাগিনীকে ঘুম থেকে তুললেন। নাগিন বিরক্ত হয়ে বললেন, কি বলছো? মুন্সিজি রুদ্ধ গলায় বললেন, পাগলি দরজায় এসে দাঁড়িয়েছে। নাগিন উঠে এসে বলল, কি বলছো? তোমার মাথা। কি দরজায় এসে দাঁড়িয়েছে? আওয়াজ শুনছো না? নাগিন মুঙ্গাকে ভয় পেত না, ভয় পেত তার আত্মকথনকে। তবু তার এই বিশ্বাস ছিল যে সে কথা বলে মুঙ্গাকে অবশ্যই চুপ করাতে পারবে। সে সামলে নিয়ে বলল, তুমি রাজি হলে আমি ওর সঙ্গে দুটো কথা বলে নিই। মুন্সিজি কিন্তু আপত্তি করলেন। দুজনেই পা টিপে টিপে দেউড়ির দরজা ফাঁক করলেন। দেখলেন মুঙ্গার ধূলিধূসর দেহ মাটির উপর পড়েছিল। তার প্রবল নিঃশ্বাসের শব্দ কানে আসছিল। রামসেবকের রক্ত ও মাংসের ক্ষুধায় সে তার নিজের রক্ত ও মাংস শুকিয়ে ফেলেছিল। একটা শিশুও বোধহয় তাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারত। তবুও এই মুঙ্গার ভয়ে সমস্ত গ্রাম থরথর করে কাঁপত। অমর জীবন্ত মানুষকেও ভয় পায় না, ভয় পায় মৃত মানুষকে। রাত কাটল, দরজা বন্ধই ছিল। তবে মুন্সিজি আর নাগিন বসে বসে রাত কাটিয়ে দিল। মুঙ্গা বাড়ির ভিতর ঢুকতে পারত না, কিন্তু আওয়াজকে ঠেকাবে কে? মুঙ্গার চেয়েও অনেক ভীতিপ্রদ ছিল তার এই আওয়াজ। ভোরে মুন্সিজি বাইরে এসে মুঙ্গাকে বললেন, এখানে পড়ে কেন? মুঙ্গা বলল, তোর রক্ত খাবো। নাগিন সাহস সঞ্চয় করে বলল, তোর মুখ ঝলসে দেব। না খেয়ে থাকে তারা আবার নিজেরাও খায়। রাতটাও মুঙ্গা কোনো কিছু না খেয়েই পার করে দিল। মুন্সিজি ও তার স্ত্রী সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিল। আজ মুঙ্গার হাসি ও গর্জন দুই অনেক কম শোনা গেল। ঘর থেকে ওরা ভাবলেন আপদ দূর হয়েছে। ভোর হতেই দরজা খুলে দেখলেন মুঙ্গা নিঃসাড়ে পড়ে আছে। তার মুখে মাছি ভ্যান ভ্যান করছে। তার প্রাণ পাখি উড়ে গেছে। সে এই বাড়িটার দরজাতেই মরবে বলে এসেছিল। যে তার জীবনের সমস্ত সঞ্চয় আত্মসাৎ করে নিয়েছে, তারই হাতে সে তার জীবন সঁপে দিল। নিজের শরীরটা পর্যন্ত তাকে দিয়ে দিল। সম্পদকে মানুষ কি বড়ই ভালো না বাসে। সম্পদ তার নিজের প্রাণ থেকেও প্রিয়, বিশেষ করে বার্ধক্যে। সমস্ত ঋণ চুকিয়ে দেবার দিন যত কাছে আসতে থাকে, ততই যেন তার সুদও বেড়ে উঠতে থাকে। এই ঘটনা গ্রামে কি নিদারুণ আলোড়ন সৃষ্টি করলো, আর মুন্সিজিকেই বা কীভাবে অপমানিত হতে হলো, সেসব কথা বলে যাওয়া নিরর্থক। একটা ছোট গ্রামে এইরকম একটা অসাধারণ ঘটনায় যে কীরকম আলোড়ন সৃষ্টি হয়, তার থেকে বেশিই হয়েছিল। মুন্সিজির অপমান যতটুকু হবার কথা ছিল, তার চেয়ে এক চুলও কম হলো না। এই ঘটনার পর থেকে তিনি একঘরে হয়ে গেলেন। গ্রামের চামারও এখন তার হাত থেকে জল খেতে বা তাকে ছুতে রাজি নয়। যদিও কারোর বাড়িতে খুঁটিতে বাঁধা অবস্থায় কোনো গরু মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে মাসাদ অবধি দরজায় দরজায় ভিক্ষা মেগে ফিরতে হয়। নাপিত তাকে কামায় না, কাহার তাকে জল তুলে দেয় না, কেউ তাকে ছোঁয় না পর্যন্ত। এই হলো গোহত্যার প্রায়শ্চিত্ত। মুন্সি রামসেবক ছিলেন আইনবাজ লোক। আইনের চোখে তো তার কোনো অন্যায় ছিল না।
আইনের কোনো ধারা মোতাবেক তো মুঙ্গার মৃত্যু হয়নি। ভারতীয় দণ্ডবিধিতে এর কোনো নজির পাওয়া যাবে না। কাজেই এই জন্যে যারা তাকে প্রায়শ্চিত্ত করাতে চেয়েছিল তারা খুবই ভুল করেছিল। কারণ কাহার যদি জল না দেবে তিনি নিজেই জল ভরে নেবেন। নিজের কাজ নিজের করার মধ্যে লজ্জা কোথায়? নাপিত চুল কাটবে না? ভালো, নাপিত দিয়ে কামানোর দরকারই বা কিসের? দাড়ি তো খুব সুন্দর জিনিস। দাড়ি পুরুষের শোভা এবং সৌন্দর্যবর্ধক। আর সত্যি দাড়ির প্রতি যদি কারো ঘৃণা থেকেই থাকে তবে বাজারে তো 1 আনা দরের ব্লেড পাওয়া যায়। ধোপা যদি কাপড় না ধোয় তাতে পরোয়া নেই, কারণ সর্বত্রই 1 পয়সা দামে সাবান কিনতে পাওয়া যায়। 1 গুলি সাবান ডজনের উপর কাপড় হাঁসের পালকের মতো সাদা করে কাচা যায়। ধোপা কি খায় এত পরিষ্কার করে কাপড় কাচবে? পাথরে আছড়ে আছড়ে তো কাপড়ের 12টা বাজিয়ে দেয়। নিজেরা পরবে, পয়সা দিয়ে অন্যদের পরতেও দেবে। ভাটিয়া চড়াবে, সোডার জলে ডোবাবে, কাপড়ের দুর্গতির এক শেষ করে ছাড়ে। এই জন্যই তো 2-3 বছরের বেশি একটা জামা পরা যায় না। তা নাহলে প্রতি 5-6 বছর অন্তর 2টো আচকান আর 2টো জামা বানালেই চলতো। মুন্সি রামসেবক আর তার স্ত্রী সারাদিন এই সমস্ত কথা আলোচনা করে নিজেদের প্রবোধ দিলেন, কিন্তু সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে তাদের তর্কজাল শিথিল হতে লাগলো। এবার তাদের মনে ভয় এসে দানা বাঁধল। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়ও বৃদ্ধি পেতে লাগলো। বাইরের দরজাটা ভুল করে খোলা পড়েছিল, কিন্তু সেটা বন্ধ করতে যাওয়ার সাহস কারো হলো না। শেষ পর্যন্ত নাগিন নিল প্রদীপ, মুন্সিজি নিলেন কুড়ুল আর রামগুলাম নিল দা। 3 জন এইভাবে সলজ্জিত হয়ে কোনো রকম দরজা পর্যন্ত গেল। তবে মুন্সিজি খুব বাহাদুরির পরিচয় দিলেন। কোনো কিছু ঠিক না করেই তিনি দরজার বাইরে যাবার চেষ্টা করলেন। কম্পিত কলরব হয়েও অত্যন্ত জোরে নাগিনকে বললেন, তুমি খামোকা ভয় পাচ্ছ, সে কি এখানে বসে আছে? কিন্তু তার প্রিয় নাগিন তাকে ভিতরে টেনে নিয়ে গিয়ে বিরক্তভাবে বললেন, তোমার এই ছেলে মানুষই ভালো নয়। এভাবে সমস্যার সমাধান করে 3 জনেই রান্নাঘরে এসে খাবার খেতে লাগলো। তবে মুঙ্গা তাদের চোখে ঠাঁই করে নিয়েছিল, তাই নিজেদের ছাড়া দেখেও তারা মুঙ্গাকে ভয় পাচ্ছিল। অন্ধকার ঘরের কোণে দেখে তাদের মনে হতে লাগলো মুঙ্গা বসে আছে। সেই হাড্ডিসার শরীর, সেই উস্কো খুস্কো চুল, সেই পাগলামি, সেই ভীতিপদ চোখ, পা থেকে মাথা পর্যন্ত সেই মুঙ্গা। এই ঘরেই আটা, ডাল ইত্যাদি রাখার কয়েকটা মটকি ছিল। ওখানে কিছু ছেঁড়া কাপড়ও পড়েছিল। একটা ইঁদুর ক্ষুধার তাড়নায় ডাল, আটা ইত্যাদির খোঁজে, যদিও সেসব কোনোদিন মাটিতে পড়তো না, ঘুরতে ঘুরতে ওই ছেঁড়া কাপড়ের নিচে এসে হাজির হয়েছিল। কাপড়ের মধ্যে ওটা নড়ছিল। প্রসারিত ছিন্ন বস্ত্রে মুঙ্গার শীর্ণ পা বলে প্রতিভাত হলো। তা দেখে নাগিন আতঙ্কে চিৎকার করে উঠল। মুন্সিজি বিমূঢ় হয়ে দরজার দিকে দৌড়ে গেলেন। রামগুলাল ছুটতে গিয়ে পায়ে কী বেঁধে যেন পড়ে গেল। ইঁদুর বাইরে বেরিয়ে এলে ওদের চেতনা হলো। মুন্সিজি সাহস করে মটকির দিকে এগিয়ে গেলে নাগিন বলল, রেখে দাও, তোমার পুরুষালী দেখা হয়ে গেছে। মুন্সিজি নিজের প্রিয়তমা পত্নীর এই টিটকারিতে খুব বিরক্ত হয়ে বললেন, কি তুমি কি ভেবেছ আমি ভয় পেয়েছি? আরে ভয়ের আবার কি হলো? মুঙ্গা তো মরে গেছে, সে কি এখানে এসে বসে আছে? কেন, কাল আমি দরজার বাইরে যাইনি? তুমিই তো আমাকে যেতে দিচ্ছিলে না। তা আমি তো তোমার কথা শুনিনি। মুন্সিজির এই যুক্তিতে নাগিন নিরুত্তর হয়ে গেল। দরজার বাইরে যাওয়া কিংবা তার চেষ্টা করা গতকাল খুব সহজ একটা ব্যাপার ছিল না। যার সাহসের এমন প্রমাণ পাওয়া যায় তাকে ভীতু বলবে কি করে? এটা নাগিনের বাড়াবাড়ি।
খাওয়া শেষ করেই তিনজনে শোবার ঘরে এলো, কিন্তু এখানেও মুঙ্গা পেছন ছাড়ল না। কথা বলা চলল, মনকে প্রবোধ দেওয়াও হলো। নাগিন রাজা হরদৌল ও রানী সারন্দার কাহিনী বলল। মুন্সিজি কয়েকটা ফৌজদারির মামলার কথা শোনালেন। তবু এসব সত্ত্বেও মুঙ্গার মূর্তি তাদের চোখের সামনে থেকে সরছিল না। একটু খটখট হতেই তিনজন চমকে উঠতে লাগলেন। পাতার সনসন শব্দ হতেই তিনজনের রোম খাড়া হয়ে উঠতে লাগলো। থেকে থেকে একটা মৃদু আওয়াজ মাটির নিচ থেকে তাদের কানে আসতে লাগলো, তার রক্ত খাবো। মধ্যরাতে নাগিনের ঘুম ভেঙে গেল। সে ছিল অন্তঃসত্ত্বা। তার মনে হলো রক্তবর্ণ চোখে, সবল ও ধারালো দন্তপাটি নিয়ে মুঙ্গা তার বুকের উপর চেপে বসে আছে। নাগিন চিৎকার করে উঠল। পাগলের মতো ছুটে উঠোনে গিয়ে চিত হয়ে পড়ে গেল। তার সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গেল ঘামে। মুন্সিজিও আর চিৎকার শুনে চমকে জেগে উঠেছিলেন, কিন্তু ভয়ে চোখ খুলতে পারছিলেন না। অন্ধের মতো দরজা হাতড়াতে লাগলেন। অনেকক্ষণ বাদে দরজা খুঁজে পেয়ে উঠোনে এলেন। নাগিন উঠানে পড়ে হাত পা খিঁচছিল। তিনি তাকে তুলে নিয়ে ভেতরে গেলেন, তবে সারা রাত সে আর চোখ খুলল না। ভোরের দিকে সে প্রলাপ বকতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই জ্বর এসে গেল। মুখ রক্তবর্ণ ধারণ করল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঘোর বিকার দেখা দিল। আর মধ্যরাতে যখন পৃথিবী আধারে নির্মগ্ন, তখন নাগিন এই সংসার ত্যাগ করে চলে গেল। মুঙ্গার ভয়ে তার প্রাণ হরণ করল। যতদিন মুঙ্গা বেঁচে ছিল ততদিন সে নাগিনের ফুসফুসানির সর্বদা ভয় পেত। পাগল হয়ে গিয়েও সে কখনো নাগিনের সামনে পড়তো না। তবে আজ সে নিজের প্রাণ দিয়ে নাগিনের প্রাণ নিয়ে গেল। ভয়ের দারুণ ক্ষমতা। সুতো ছাড়া মানুষ হাওয়ায় একটাও গিট দিতে পারে না, আর এই হাওয়ায় একটা আস্ত জগৎ সৃষ্টি করে নিয়েছিল। রাত কেটে গিয়ে দিন বাড়তে লাগলো, তবু গ্রামের কাউকে নাগিনের লাশ তুলে নেবার জন্যে আসতে দেখা গেল না। মুন্সিজি বাড়ি বাড়ি গেলেন, কিন্তু কেউ বেরোলো না। খুনির বাড়িতে আসবেই বা কেন? খুনির বাড়ির লাশ কে ওঠাবে? এক সময় মুন্সিজির দাপট, তার প্রবল ক্ষমতা সম্পন্ন লেখনির ভয় কিংবা তার আইনজ্ঞ কোনোটাই কাজে এলো না। চারিদিক থেকে ব্যর্থ হয়ে মুন্সিজি আবার নিজের বাড়িতেই ফিরে এলেন। বাড়ি ফিরে শুধুই অন্ধকার আর অন্ধকার। দরজা পর্যন্ত এসে ঘরের ভেতরে আর পা রাখতে পারছিলেন না। বাইরেও দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বাইরে মুঙ্গা, ভিতরে নাগিন। মন শক্ত করে হনুমান স্তোত্র জপতে জপতে তিনি ঘরে গিয়ে ঢুকলেন। তখন তার মনের যা অবস্থা হয়েছিল তা তিনিই জানেন। তা অনুমান করা কঠিন। ঘরে স্ত্রীর লাশ, আগে পিছে সাহায্য করার কেউ নেই। দ্বিতীয়বার বিবাহ হতেই পারে, কারণ এই ফাল্গুনেই তো মাত্র 50-এ পা দিয়েছেন। তবে এমন সুযোগ্যা মধুরভাষিনী স্ত্রী কোথায় পাবে? বড় আফসোসের কথা। তাগাদাকারীদের সঙ্গে এখন কে আর তর্ক করবে? কেই বা তাদের নিরুত্তর করবে? লেনদেনের হিসাব এত ভালোভাবে আর কে করবে? কারো তীক্ষ্ণ বাক্যবান আর ঋণগ্রহীতাদের বক্ষচুম্বন করবে? এত ক্ষতি আর পূরণ হবার নয়। পরের দিন লাশ ঠেলা গাড়িতে চাপিয়ে মুন্সিজি গঙ্গার দিকে চললেন। মৃতদেহের সঙ্গে যাবার মতো কেউ ছিল না। এক, স্বয়ং মুন্সিজি, আর দুই, তার পুত্ররত্ন রামগুলামজি। এতটা অসম্মান কিন্তু মুঙ্গার মৃতদেহের বেলাতেও হয়নি। মুঙ্গা নাগিনের প্রাণ নিয়ে কিন্তু মুন্সিজিকে ছাড়ল না। তার মনে সব সময় মুঙ্গার মূর্তি বিরাজ থাকত। যেখানেই থাকুক না কেন তার চিন্তা ওতেই আবদ্ধ থাকত। যদি চিত্ত বিনোদনের কোনো উপায় থাকত তাহলে হয়তো মুন্সিজি এতটা অস্থির হয়ে পড়তেন না। গ্রামের কেউই তার দরজায় উকি দিয়ে দেখত না। বেচারা নিজ হাতেই জল ভরতেন, নিজেই বাসন মাজতেন। অনুশোচনা ও ক্রোধ
চিন্তা ও ভয়, এই সব শত্রুর সামনে একটা মাথা কতদিন আর ঠিক থাকতে পারে? বিশেষ করে সে মাথা যদি রোজই আইনের কচকচানিতে নিঃশেষ হয়ে যেতে থাকে। একা বন্দির মতো কোনো প্রকারে 10-12 দিন কাটল। 14 দিনের দিন মুন্সিজি কাপড় পাল্টে দলিল দস্তাবেজ নিয়ে কাছারির দিকে গেলেন। তাকে দেখে কিছুটা প্রফুল্ল মনে হলো। আমি যেতেই মক্কেলরা আমাকে ঘিরে ধরবে, তাদের শোক জানাবে, আর আমিও দুফোঁটা চোখের জল ফেলব। তারপর আবার বেনামি দলিল, বন্ধকি দলিল ও আদেশনামার ভিড় লেগে যাবে। হাতে টাকা আসবে, সন্ধ্যায় একটু নেশা টেশা করা যাবে। এই নেশা জমছে না বলেই তো মন একেবারে উচাটান হয়ে পড়েছে। এই সব ভাবতে ভাবতে মুন্সিজি কাছারি পৌঁছলেন। কিন্তু কোথায় সেখানে বন্ধকি দলিলের রমরমা, কোথায় বা বেনামি দলিলের বন্যা কিংবা মক্কেলের ভিড়? তার বদলে দেখা গেল নিরাশায় বালুকাভূমি। বান্ডিল খুলে কাগজপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সত্ত্বেও কেউ একবারও কাছে এলো না। এ কথাটা পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না যে আপনি কেমন আছেন। নতুন মক্কেলের কথা বাদই দিলাম, বড় বড় পুরনো মক্কেল যাদের সঙ্গে মুন্সিজির কাজের সম্পর্ক ছিল, তারাও আজ মুখ ঘুরিয়ে চলে যেতে লাগলো। সেই অপদার্থ আনাড়ি রামজান, যাকে দেখে মুন্সিজি ঠাট্টা করতেন, সে ঠিক করে লিখতে পারত না। আজ তার গোপিনীদের দলে কৃষ্ণের অবস্থা। হায় রে ভাগ্য! মক্কেলরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, যেন কারো সঙ্গে কোনো চেনা জানাই নেই। সারাদিন কাছারির মাটি ছেনে নিরাশা আর চিন্তায় ডুব দিয়ে মুন্সিজি বাড়ির দিকে রওনা দিলেন। তিনি বাড়ির দিকে এগোচ্ছেন আর মুঙ্গার ছবি তার সামনে দিয়ে আনাগোনা শুরু করলো। অবস্থা এমন হলো যে দরজা খুলে তিনি যে ঘরে ঢুকতে যাবেন, অমনি রামগুলামের 2 কুকুর, যে দুটোকে সে ঘরে বন্ধ করে রেখেছিল, সে দুটো ছুটে বেরিয়ে গেল। আর মুন্সিজি ভয় পেয়ে চিৎকার করে মাটিতে মুখ থুবড়ে পড়লেন। মানুষের মনে ও মস্তিষ্কে ভয়ের যত প্রভাব, তত আর কোনো কিছুরই নয়। প্রেম, চিন্তা, নিরাশা, ক্ষতি এসব মনকে বিচলিত করে ঠিকই, তবে এসব হলো হাওয়ার হালকা ঝাপটা, আর ভয় হলো প্রচণ্ড আঁধি। এরপর মুন্সিজির কী হলো জানা যায় না। কয়েকদিন অবশ্য লোকে তাকে কাছারি যেতে এবং সেখান থেকে বিপর্যস্ত অবস্থায় ফিরে আসতে দেখেছে। কাছারি যাহা তার কর্তব্যের মধ্যেই পড়ত, কারণ সেখানে মক্কেলের আকাল থাকলেও পাওনাদারদের হাত থেকে বাঁচবার জন্যে কিংবা তাদের বুঝিয়ে মানাবার জন্যে ওই একটা উপায় ছিল। এরপর কয়েক মাস আর মুন্সিজির দেখা পাওয়া গেল না। তিনি বদ্রীনাথ চলে গিয়েছিলেন। একদিন গ্রামে এক সাধু এলেন। তার শরীরময় বিভূতি, মাথায় লম্বা জটা, হাতে কমলডোল। তার শরীরময় বিভূতি, মাথায় লম্বা জটা, হাতে কমলডোল। তার চেহারার সঙ্গে মুন্সি রামসেবকের চেহারার অনেক সাদৃশ্য ছিল। কথাবার্তাতেও খুব একটা পার্থক্য ছিল না। তিনি একটা গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে গেলেন। সে রাত্রেই মুন্সি রামসেবকের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেল, আগুনের শিখা দেখা গেল এবং আগুনও বেড়ে গেল। গ্রামের কয়েকশো লোক ছুটে গেল। তারা আগুন নেভাতে গেল না, গেল তামাশা দেখতে। গরিবের অভিশাপের কি ক্ষমতা! মুন্সিজি বেপাত্তা হয়ে যাবার পরই রামগুলাল তার মামার বাড়ি চলে গিয়েছিল। সেখানে সে কিছুদিন ছিল, তবে সেখানে তার চালচলন কারো পছন্দ হয়নি। একদিন সে কোনো একজনের ক্ষেত থেকে কি চুরি করে তুলেছিল বলে তাকে উদ্ধম মধ্যম দেয়া হয়েছিল। এতে সে যে বিগড়ে গেল, সেই লোকের ফসল সরাইতে এলে তাতে আগুন ধরিয়ে দিল। সমস্ত ফসল পুড়ে খাক হয়ে গেল। হাজার হাজার টাকার ক্ষতি হলো। অনুসন্ধান করে পুলিশ রামগুলামকেই ধরল। এই অপরাধে সে এখন চুনারের রিফরমেটারি স্কুলে রয়েছে।
বন্ধুরা, শেষ হলো আজকে গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।